আজকে আপনাদের সামনে ঘটনা শোনাতে আসছেন আপনাদের প্রত্যেকের প্রিয় প্রফেসর রয়। সেটা হয়তো আপনারা কয়েকজন জেনেও গেছেন। তার অভিজ্ঞতা তো আমরা শুনবই, তবে সেই ঘটনায় যাওয়ার আগে আমি একটা ইমেল আপনাদের সামনে পড়ে শোনাবো, যেখানে একটি পরিবার দার্জিলিংয়ে বেড়াতে গেছিল এবং সেখান থেকে ওনার ছেলে একটা খেলার জিনিস কিনে আনে। খেলার জিনিস বলতে একটা মুখোশের কথা আমি বলবো। তো সেটা কিনে আনার পরে ওনাদের জীবনে একটা খুব অদ্ভুত ঘটনা ঘটে, সেটাই আমি আপনাদেরকে শোনাবো। তো কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং আশা করছি আজকের এপিসোড আপনারা ভীষণ ভীষণ এনজয় করবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন এবং ভূত ভগবান চ্যানেলের ঘটনা মন দিয়ে শুনছেন। আর সত্যি যদি আপনাদের আমাদের চ্যানেলের ঘটনাগুলো ভালো লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পরে আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু ঘটে থাকে, সেগুলো ইমেল করে পাঠিয়ে দিন। ইমেল আইডি কিন্তু আমাদের ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। এটুকুই বলার ছিল। এবারে আমি চলে যাচ্ছি সরাসরি আজকের প্রথম ঘটনায়, যে ঘটনাটা আমি আপনাদের সামনে বলবো, এবং তারপরে প্রফেসর রয় আসছেন। ওনার নিজের মুখ থেকে আপনারা শুনবেন। আপনারা অনেক দিন থেকেই রিকোয়েস্ট করছিলেন যে প্রফেসর রয় কবে আসবেন। তো ফাইনালি উনি ওনার ব্যস্ত সময় থেকে কিছুটা সময় বার করে আমাদের চ্যানেলের জন্য ঘটনা পাঠিয়েছেন। তো প্রথমে আমি যে ইমেলটা এখন আপনাদের সামনে পড়ব, আপনারা জানেন যে আমি এই সেগমেন্টে যারা ঘটনা পাঠান আমি তাদের নামটা মেনশন করি না, যেহেতু তারা তাদের বর্তমান কোনো কিছু নিয়ে একটা কোনো সমস্যার কথা নিয়ে জানান। তো এক ভদ্রলোক ইমেল করেছেন। তিনি আগের বছর অর্থাৎ 2025 সালে উনি, ওনার স্ত্রী এবং ওনার ছেলে তিনজনে মিলে দার্জিলিং ঘুরতে গেছিলেন। তো উনি জানিয়েছেন যে ওনারা এর আগেও বহুবারই দার্জিলিং গেছেন, ঘুরতে গেছেন। তো ওনার ছেলের বয়স হচ্ছে বর্তমানে 8 বছর। তো 1 বছর আগের কথা আমি বলছি। তো সেই সময় ওনার ছেলের বয়স ছিল 7। দার্জিলিং গেছেন এবং আপনারা প্রত্যেকেই জানেন যে দার্জিলিংয়ের যে মল রোড রয়েছে সেখানে প্রচুর দোকান পাশার রয়েছে। সেখানে অনেক ধরনের ফ্যান্সি জিনিসপত্র পাওয়া যায়, পাহাড়ি তিব্বতি জিনিসপত্র এগুলো পাওয়া যায়। তো ওনাদের ঘোরার মধ্যে একটা দিন ছিল যেদিন ওনারা শুধুই শপিং করার জন্য রেখেছিলেন। তো ওনারা এরকম ঘুরতে বেরিয়েছেন। তো বিভিন্ন ছোট ছোট দোকান থেকে বিভিন্ন রকমের জিনিসপত্র ওনারা কেনাকাটা করছিলেন। তো সেখানেই এটা কোনো বাঁধানো দোকান নয়। বাঁধানো দোকানের পাশেও তো বেশ কিছু কিছু দেখবে, আপনারাও হয়তো খেয়াল করে থাকবেন যে ছোট ছোট ব্যবসায়ীরা তারা বিভিন্ন ধরনের জিনিসপত্রের পসরা সাজিয়ে বসে। তো ওরকমই মাটিতে প্রচুর ছড়িয়ে ছিটিয়ে জিনিস বিক্রি করছিল একজন ভদ্র মহিলা, পাহাড়ি মহিলা। তো হঠাৎ করেই ওনার ছেলে একটা কিছু দেখে দাঁড়িয়ে যায়। এবার বাচ্চা ছেলে, বুঝতেই পাচ্ছেন তাদের চোখে সব কিছুই বেশ ভালো লাগছে, ইন্টারেস্টিং লাগছে। তো বাচ্চারা তো দেখে দাঁড়িয়ে যাবে, জিনিসপত্র হাতে নিয়ে দেখার ইচ্ছে প্রকাশ করবে, এটা তো খুব স্বাভাবিক একটা ব্যাপার। তো ওনার ছেলেও ওই যে দোকানদার ছিল তার যে পসরা তার সামনে দাঁড়িয়ে পড়ে। তো দাঁড়িয়ে পড়ে ওখানে অনেকগুলো মুখোশ ছিল। তো সেরকমই একটা মুখোশের দিকে ও তাকিয়ে থাকে এবং ওর বাবা মাকে বলে যে আমি ওই মুখোশটা একটু দেখব। তো ওর মা কী করেছে, ওর মা দোকানদার যিনি ছিলেন তার থেকে চেয়ে জিনিসটি ছেলের হাতে দিয়েছে। তো ও দেখছে, এরপরে এটার সাথে সাথে আরও 2-3টে জিনিসও দেখে। তো দেখার পরে ওর একটা মুখোশ খুব পছন্দ হয়, খুব ভালো লাগে মুখোশটা, এবং ওর মাকে বলে যে মা আমি এটা নেব, আমাকে এটা কিনে দাও। তো এবারে ওর মা বা বাবা কারোরই কিন্তু এই মুখোশটা কেনার খুব একটা ইচ্ছে ছিল না। এরকম নয় যে মুখোশটা খুব ভয়ঙ্কর দেখতে বা এরকম কিছু যেটা খুব আনইউজুয়াল, সেরকম নয়। জাস্ট মনে হয়েছিল যে তোকে বলতে তো 7 বছর বয়স হয়ে, তুই এই মুখোশটা নিয়ে কী করবি? বাড়িতে গিয়ে সারাদিনই নয় পড়াশুনো, নয় এই ক্লাসে যাচ্ছিস, নয় ওই ওয়ার্কশপে যাচ্ছিস, সেটা নিয়ে তুই কী করবি? তোরা এখনই হয়তো দেখে ভালো লাগছে, বাড়িতে তোরা হয়তো ভালো লাগবে না, তুই এই মুখোশটা পরে কী বা করবি? তো ওনার ছেলেটা খুব একটা কোনো কিছু কিনে দিতে হবে, কিছু চাই, এরকম খুব একটা ডিমান্ড কখনো করে না। বাট সেই দিন ওনার ছেলে 2-3বার বলে যে না আমার এটা খুব ভালো লেগেছে, আমি এটা নেবো, এরকম 2বার বলে। তো 2বারই ওর মা বাবা দুজনেই মানা করে। তারপরে ভদ্রলোকের একটু মনে হয় যে ছেলে তো কখনো কিছুভাবে চায় না। তো ওরা ওখান থেকে হেঁটে সামনের দিকে এগিয়ে চলেও এসেছিল।
তো তারপরে ভদ্রলোকের মনে হয় যে ঠিক আছে ছেলে চেয়েছে কিনে দিই। তো উনি কিনে দিয়েছে, জিনিসটার দাম নিয়েছিল 250 টাকা। তো কিনে দেয় এবং তার পরের দিন ওনাদের কলকাতা ফেরা। তো ওটা ব্যাগের মধ্যেই ছিল। ও হোটেলে গিয়ে একবার ছেলেটা দেখেও ব্যাগে রেখে দেয়। এবার কলকাতায় ওনারা ফিরে চলে আসে এবং ওনারা যে ফ্ল্যাটে থাকে সেই ফ্ল্যাটে 4টে বেডরুম। একটা বেডরুমে ওনারা স্বামী স্ত্রী থাকেন, তার পাশের বেডরুমে একটা ঠাকুর ঘর রয়েছে এবং সেই ঘরে কেউ থাকে না। তার পাশে ওনার ছেলের জন্য একটা স্টাডি রুম রয়েছে এবং সে সাধারণত তার ঠাকুমার সাথেই ঘুমোয়, কিন্তু কখনো কখনো ওর বাবা মায়ের সাথেও ঘুমোয়। মানে ওর ঘরে একটা ছোট্ট সিঙ্গেল বেড রয়েছে ঠিকই, কিন্তু ও কখনোই ওর ঘরে এখন অবধি একা ঘুমোয়নি। এবার হঠাৎ করে কি হয়েছে, মানে ওনার ছেলের একটা ব্যাপার হচ্ছে, যখন ওর পরীক্ষা থাকে ও খুব টেনশন করে। সেটা একটা মানে এরকম স্বভাব আছে, এটা অনেক বাচ্চাদেরই থাকে, যে পরীক্ষার আগে প্রচণ্ড প্যালপিটেশন হয়, খুব টেনশন করে। তো ও কী করে ওর জন্য ওর বাবা মা কী করে পরীক্ষার আগের দিন ওকে তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেয়, কারণ অনেক সকালবেলা উঠে পড়ে টেনশানে। তো ও সেবারও এরকম হয়েছে, টেনশানে উঠে পড়ে ও করেছে কি, ও বলেছে যে আমার ঘরে আমি একটু পড়বো। তো এটাও করে, তো ওর ঘরে বইপত্র নিয়ে পড়াশুনো করছে এবং ওর ঘরেই কিন্তু ওই মুখোশটা রাখা ছিল। তো ভদ্রলোক যেটা জানিয়েছেন যে ওর নাকি একবার মানে পড়ছিল ও, তো পড়তে পড়তে নাকি এটা ওনার ছেলের মুখে এটা শোনা, এটা উনি নিজে চোখে দেখেননি। তো ওনার ছেলেকে নাকি ওই মুখোশটা নাকি বলেছিল যে তোর আজকেই পরীক্ষাটা হবে না, তুই পড়ছিস ঠিকই কিন্তু দেখবি তোর আজকে পরীক্ষাটা হবে না। তো ছেলেটার খুব অদ্ভুত লাগে, যেটা মুখোশ কথা বলছে। এবার 7 বছর বয়স বাচ্চাটার, ও তো মানে প্রচুর বুদ্ধি আছে তা তো নয়, ওর একটু অবাক লাগে। যাই হোক, ও আর কিছু বলেনি, বাড়িতে ও স্কুলে যায় এবং সত্যি সত্যি কিন্তু স্কুলে কোনো একটা কারণের জন্যই পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যায় সেদিন। এবং ঠিক তারপরে কয়েকদিন পরে আর কি ওদের একজন খুব নিকট আত্মীয়, অ্যাকচুয়ালি ওনার মানে মাসির শ্বশুর হয়, তো মানে ওনার মাসির আর কি হাজব্যান্ড, তো তিনি মারা যান। কিন্তু অদ্ভুতভাবে ও নাকি আগের দিন রাত, মানে যেদিন সকালে মারা যায় ঠিক তার আগের দিন রাতের বেলা ওনার ছেলে নাকি বলে যে মুখোশটা বলেছে যে কালকে উনি মারা যাবে। তো ওর মাকে কথাটা বলেছিল। এবার ওর মাকে যখন কথাটা বলেছে তখন ওর মা বলছে আবার কি ধরনের কথা, তুমি এরকম কথা কেন বলছো? আর ভদ্রলোক কিন্তু সুস্থ সবল ছিলেন। তো পরের দিন সত্যি সত্যি ফোন আসে যে উনি মারা গেছেন। তো তখন যখন পরে ওর বাবা মাকে জিজ্ঞেস করছে তুমি কী করে এই কথাটা আমাকে বললে, তখন ছেলেটা বলে যে আমাকে ওই মুখোশটা বলেছে এবং ওই পরীক্ষা ক্যান্সেল হয়ে যাওয়ার সেই কথাটাও বলে। এবং অদ্ভুতভাবে ওরা যখন শুনে ছেলের ঘরে গেছে, গিয়ে যখন এই শোকেস থেকে ওটা বার করছে দেখছে ওটা টুকরো টুকরো হয়ে ভেঙে আছে। এবং অদ্ভুত বিষয়টা শোকেসের একদম ভিতরে ছিল এবং উনি লিখেছেন যে ওটা আমার ছেলে বার করেনি, কেউ বার করেনি, নিজে থেকে কি করে ভেঙে গেল, ওটা একদম সেফ জায়গায় রাখা ছিল, কোনো কিছু চাপে পড়ে ভাঙবে সেরকমও কিছু নয়। বাট ওই যে টুকরো টুকরো হয়ে ভেঙে গেল, ওটা কেন হয়েছে আমরা জানি না। তো যাই হোক, তারপরে ওনারা ওটাকে ঘর থেকে ফেলে দেন, তারপর আর কখনো কিছু ঘটেনি। কিন্তু ওনাদের পুরো ব্যাপারটাই খুব অদ্ভুত লেগেছে, যে মানে দুটো জিনিস বললো সেটা হয়ে গেল, আর ওটা ওভাবে ভেঙে যাওয়া, 3টে বিষয়ই কিন্তু খুব অদ্ভুত। তো এটাই ছিল আজকের প্রথম ঘটনা। চলুন এবারে চলে যাই সরাসরি প্রফেসর রয়ের কাছে। ওনার মুখ থেকে কিন্তু আমরা শুনে নেব আজকের মূল ঘটনা। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। চলুন তাহলে চলে যাওয়া যাক প্রফেসর রয়ের কাছে। হ্যালো সবাইকে, আজ অনেকদিন পর চলে এলাম আবার প্রফেসর রয়। আপনারা সবাই কেমন আছেন? অনেকদিন মাঝখানে নতুন কোনো ঘটনা জানতে না পারায় আপনাদের কাছে আসতে পারেনি, কিন্তু মোটামুটি 2 সপ্তাহ আগে এমন একটি ঘটনা আমি পাই, একটি সূত্রে আমার কাছে এই খবরটি আসে এবং লাস্ট উইকে আমি কলকাতাতেই ছিলাম, তাই খবরটা অনেকটা যাচাই করেই তারপরে রেকর্ড করছি। তো অনেক দিন পর আপনাদের কাছে একটা এলাম ঘটনা নিয়ে, এবং আমি আগেও বহুবার বলেছি যে ঘটনা যদি সত্যি না হয় আর ঘটনাটা যদি অদ্ভুত না হয় তাহলে আমি সচরাচর ঘটনা আপনাদের কাছে নিয়ে আসি না বা ভূত ও ভগবান চ্যানেলকে পাঠাই না। তো আজকের ঘটনাটি যখন আমি সত্যতা যাচাই করি এবং সম্পূর্ণরূপে জানতে পারি তখন আমার খুবই অদ্ভুত লাগে এবং আমার
জীবনের বিভিন্ন ঘটনাগুলোর মধ্যে এটি একটি অন্যতম জটিল ঘটনা এবং ভয়ের ঘটনা হয়ে থাকবে। তাই আপনাদের সবাইকে বলবো যে স্কিপ না করে পুরোটা মন দিয়ে শুনবেন। এবং ঘটনাটা কিন্তু খোদ কলকাতার, এবং আমি আপনাদেরকে হলফ করে বলতে পারি এমন একটি জায়গাকার ঘটনা যেখানে আপনারা হয়তো এই মুহূর্তে আছেন, কারণ সেই সোসাইটি বা সেই কমপ্লেক্সটি কিন্তু অত্যন্ত নামকরা এবং অত্যন্ত পরিচিত একটি কমপ্লেক্স। তাহলে আমি আর দেরি না করে ঘটনাটা শুরু করছি। প্রতিবারের মতো এখনও বলি যে আমি যখন এখন ঘটনাটা রেকর্ড করছি এখন অনেকটা রাত, কারণ আমি দিনের বেলা অতটা রেকর্ডিং করার সময় পাই না। আশপাশ থেকে আপনারা হয়তো শুনতে পারবেন বৃষ্টির শব্দ বা কোনো হালকা আওয়াজ বা কিছু, সেগুলোকে অগ্রাহ্য করবেন। তার কারণ হচ্ছে আমি এই মুহূর্তে এমন একটি জায়গায় রয়েছি যেখানে রাত অনেক গভীর করেই নামে। যাই হোক, আর দেরি না করে ঘটনাটা আমি শুরু করছি। ঘটনাটি যে ঘটেছে সেটা হচ্ছে কলকাতার নিউ টাউন রাজারহাটের মধ্যে একটি অত্যন্ত পুরনো এবং জনপ্রিয় একটি জায়গাটির নাম হচ্ছে সাপুরজি পালনজি কমপ্লেক্স। বেশ কিছু বছরে বিভিন্ন ঘটনায় এই কমপ্লেক্সের নাম আপনারা অনেকেই জানবেন। আজ থেকে 10 থেকে 11-12 বছর আগে প্রথম এদের সুখবৃষ্টি বলে একটা প্রজেক্ট এরা শুরু করেন, এবং তারপর থেকে একের পর এক টাওয়ার তৈরি হতে থাকে। এবং আজকে প্রায়, আমি যদি খুব ভুল না হই, প্রায় 1010 লোক মোস্ট প্রবাবলি ওই এরিয়াতে বসবাস করেন, এবং সেই প্রপার্টিটি বড় হতে হতে অনেক অনেক বিল্ডিংস ওখানে হয়ে গিয়েছে। আজকের আমাদের এই সত্যি ঘটনাটি ঘটেছে সাপুরজি পালনজির টাওয়ার বি, মানে প্রথম দিকের তৈরি হয় একটা টাওয়ারের 13th ফ্লোর বা 13 নম্বর ফ্লোরে একটা ফ্ল্যাটকে ঘিরে। এবং এই ঘটনাটি একটু অদ্ভুত, কারণ এই ঘটনাটা শুরু হয়েছে সাপুরজি পালনজির এই ফ্ল্যাট থেকে। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় যে এই অদ্ভুত ভুতুড়ে এবং ভয়ঙ্কর যেসব ঘটনাগুলো এদের সঙ্গী হয়েছিল এই সাপুরজি পালনজি ফ্ল্যাটে থাকার সময়, সেইটা কিন্তু এখনও কন্টিনিউ হচ্ছে, যেরকম আমি বহুবার আমার বিভিন্ন সত্যি ঘটনায় আগে বলেছি। তো ঘটনাটি যার সঙ্গে ঘটেছে তিনি নাম প্রকাশে অনিচ্ছুক। তিনি এক আইটি কোম্পানিতে কাজ করেন, এবং আইটি কোম্পানিটিও যথেষ্ট নাম করা এবং সবাই তার নাম জানে। আমি তার নাম উল্লেখ করছি না। সাপুরজি পালনজি অত্যন্ত নাম করা, অনেকগুলি টাওয়ার রয়েছে, তবু আমি ইচ্ছে করেই নামটা বললাম সাপুরজি পালনজি এবং টাওয়ার বি। তার কারণ হচ্ছে আমার মানুষকে একটু সচেতন করারও দরকার রয়েছে, কেননা আমি জানতে পেরেছি যে এখানে যে ঘটনাটি ঘটেছে যার সঙ্গে, আমি তাকে এই ঘটনাটা বলার সুবিধার জন্য আমি তার নাম দিচ্ছি সৌমিক। তো সৌমিকের সঙ্গে এবং তার ফ্যামিলির সঙ্গে যে ঘটনাটা ঘটেছে সেটা আর যে কারোর সঙ্গেই ঘটতে পারে, এবং একবার শুরু হয়ে গেলে সেটা কিন্তু সহজে মানুষের পিছু ছাড়ে না। তাই আপনাদেরকে একটা সাবধান করার জন্য আমি জায়গাটির নাম উল্লেখ করলাম। আমি তাহলে এবার শুরু করছি যে আমি সৌমিক বাবু আমার কন্ট্যাক্ট পেলেন কি করে। সৌমিক বাবু আমার কন্ট্যাক্ট পেলেন হচ্ছে আমাদের একটি কমন ফ্রেন্ডের সঙ্গে থ্রুতে, এবং তিনি জানতে পারেন যে আমি এই ধরনের ট্রু ইনসিডেন্টস বা প্যারানর্মাল ইনসিডেন্টসের খোঁজে থাকি, এবং আমি সেই খোঁজে বিভিন্ন জায়গায় ঘুরেও বেড়াই। এবং উনি যেহেতু এই ব্যাপারটার মধ্যে দিয়ে রয়েছেন এবং তিনি এখনও কিছু জিনিস ফেস করে চলেছেন, তাই তিনি ভেবেছিলেন যে আমার সঙ্গে কথা বলে যদি কোনো রকম ডিসকাশনস করে কোনো রকম কোনো একটা সমাধান যদি বের করা যায়। তো সৌমিকবাবু সেই আমাদের কমন ফ্রেন্ড, সেই বন্ধুর সূত্র ধরে আমার সঙ্গে কন্ট্যাক্ট করেন, এবং উনি একদিন আমাকে ফোন করে বলেন যে ওনার কাছে এরকম একটি অদ্ভুত ঘটনা ঘটেছে এবং উনি আমার সঙ্গে ঘটনাটি শেয়ার করতে চান। তো আমি একদিন সময় করে ঘটনাটা ওনার কাছ থেকে শুনি, কিন্তু
কল রেকর্ডিং আমার করা হয়নি, আমার ফোনে সেরকম ব্যবস্থা নেই, তার জন্য আমি কলটা সরাসরি রেকর্ড করতে পারিনি। কিন্তু ওনার কাছ থেকে পুরো ঘটনাটাই ভালো করে শুনি, এবং যেহেতু আমি কলকাতায় আগের উইকে ছিলাম, তো আমি ওনার সঙ্গে যোগাযোগও করি, ওনার সঙ্গে আমার মুখোমুখি কথা হয়, এবং আমি ওনাদের অবস্থাটা সম্পূর্ণরূপে যাচাই করতে পারি। তো সৌমিকবাবু বলছেন যে ওনারা 2025 সালের ফেব্রুয়ারি মাসে ওনারা একটা বাইরের শহর থেকে কলকাতায় আসেন, এবং ওনাদের একটা ডেপুটেশন ওয়ার্ক ছিল তার জন্য। আর তাছাড়া যেহেতু ওনার মূল বাড়ি এখান থেকে, মানে কলকাতা থেকে দূরে হলেও, তো ওনারা এখানেই ওনাদের মূল বাড়ি, মানে আমাদের এই রাজ্যে। তার জন্য ওনাদের মেন বাড়ি হচ্ছে বীরভূম এরিয়াতে, কিন্তু ওখানে যেহেতু কাজের সেরকম কোনো ব্যবস্থা নেই, তাই ওনাকে এখানেই কলকাতার দিকেই কাজ করতে হবে। তার জন্য ওনারা যখন ওনার বদলি হয়, শুধু বদলি বলবো না, ওনার চাকরির জন্যই উনি বাইরে উনি দিল্লিতে কাজ করতেন। উনি যেটা বললেন আমাকে সেটা হচ্ছে দিল্লি থেকে উনি এখানে চলে আসেন, এখানে এসে ওনারা কাজ করা শুরু করেন। তো এবং আপনারা যারা সাপুরজি পালনজির সম্পর্কে জানেন, আপনারা অনেকেই জানবেন যে ওইখান থেকে সফটওয়্যার যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে বা আইটি যেসব কোম্পানিগুলো রয়েছে সেগুলো খুবই কাছাকাছি। তার জন্য উনি যে ওই লোকেশন এরিয়াতেই উনি ঘর খুঁজছিলেন ফর রেন্ট, এবং তিনি বেশ ঠিকঠাক রেন্টেই, আমি কম বলবো না, ঠিকঠাক রেন্টেই কিন্তু ওনারা সাপুরজি পালনজির ব্লক 2-তে একটা ফ্লোরে উনি একটা অ্যাপার্টমেন্ট পেয়ে যান। তো আমি প্রথম থেকেই বলছি যে উনি অ্যাপার্টমেন্টটা যখন খোঁজ করছিলেন, সেই অ্যাপার্টমেন্টের খোঁজের সময় ওনার যে ব্রোকারের সঙ্গে কথা হয়, এবং একটা প্রচলিত একটি সাইট বা হচ্ছে একটি ওয়েবসাইটের থ্রু দিয়ে উনি যোগাযোগ করেন একটি ব্রোকারের সঙ্গে, এবং ব্রোকার ওনাকে ফ্ল্যাটটি দেখাতে নিয়ে যায়, এবং সেটা 2025-এর জানুয়ারির মতো হবে। এবং উনি সেই ফ্ল্যাটটি যখন দেখতে যান তখন ওনার ফ্ল্যাটটা ঠিকঠাকই লাগে, খুব বেশি বড় নয়, ইটস এ 2 BHK ফ্ল্যাট, এবং সেটা খুব বেশি যে মেনটেনড তা নয়, এবং সেটা যেহেতু প্রথম দিকে, তাই মোটামুটি ততদিনে কিন্তু প্রায় 10 ইয়ার্স না হলেও 8-9 বছর কিন্তু ওই প্রপার্টিটার হয়ে গিয়েছিল, তাই যথেষ্ট পুরনোই লাগছিল, এবং বোঝা যাচ্ছিল যে খুব বেশি মেনটেনড নয়, বা এইখানে কিন্তু খুব বেশি লোক বা আগে যে কেউ থেকেছে যে তার বিভিন্ন রকম ইলেকট্রিসিটি বা সকেটস বা কোনো রকম চেঞ্জ করেছে বা অ্যাড করেছে, এরকম কোনো কিছু বোঝা যাচ্ছিল না। মোটামুটি ঘরটা খুব বেশি পরিষ্কার ছিল না, ঠিক কথা, কিন্তু ঘরের মধ্যে যে খুব বেশি লোক থাকেনি সেটাও কিন্তু উনি বুঝতে পেরেছিলেন। তো এই জন্য ওনার মনে হয়েছিল ঠিক আছে যে খুব বেশি ইউজ নয়, কিন্তু ঘরটা একটু ভালো করে পরিষ্কার করিয়ে নিলেই ভালো মতোই থাকা যাবে। এবং ওই সময়কার যে রেট যাচ্ছিল তার তুলনায় উনি একটু কমেই পেয়েছিলেন, এবং তারপরে উনি মালিকের সঙ্গে দেখা করতে যান বিফোর দ্য এগ্রিমেন্ট, কিন্তু ওই ব্রোকার জানায় যে মালিক কিন্তু এই দেশে থাকে না, বাইরের দেশে থাকে, এবং উনি কেনার পর থেকেই বাইরে আছেন, এবং উনি কখনোই নিজে থাকেননি, এবং এই ঘরটি উনি রেন্টে দিয়ে থাকেন, এই ফ্ল্যাটটি উনি রেন্টে দিয়ে থাকেন। এবং এটা খুবই কমন ওই এলাকাতে, বা বিভিন্ন এলাকাতেই প্রচুর লোকই বাইরে থাকে, এবং ওনারা যে সময় ফ্ল্যাটটি কিনেছিলেন, কারণ অনেক ফ্ল্যাটই এখানে লটারিতে পাওয়া গিয়েছিল, তারা ওই ফ্ল্যাটটি কিন্তু রেন্টে দিয়ে থাকেন। এটা খুবই কমন একটা ব্যাপার, এতে অবাক হওয়ার কিছুই ছিল না। তো সৌমিকবাবু বলেন ঠিক আছে, কোনো অসুবিধে নেই। তো উনি বলেছেন এবং ব্রোকার ওনাদের দেখান যে ব্রোকারের কাছে কিন্তু মানে পাওয়ার অফ অ্যাটর্নি ছিল, তো ব্রোকারের থ্রু দিয়েই উনি আলটিমেটলি কিন্তু এগ্রিমেন্টটা করেন, এবং যে সিকিউরিটি অ্যামাউন্ট দেওয়া বা সব কিছু দিয়ে ওনারা কিন্তু ঢুকে যান, এবং নির্দিষ্ট দিনে ওনারা কিন্তু সমস্ত যে লাগেজ বা সমস্ত জিনিসপত্রগুলো তারা কিন্তু ট্রান্সফার করে ফেলে, প্যাকার্স মুভার্স দিয়ে ট্রান্সফার করে ওরা কিন্তু মুভ ইন করে যায় ফ্ল্যাটে। সৌমিকবাবু যেটা প্রথম দিকে আমাকে বললেন যে প্রথম যে জিনিসটা ওনাদেরকে ফ্ল্যাটে ঢোকার দিন দেখে গেছিলেন, ওনাদের কিছু মনে হয়নি, কিন্তু তারপরে একটি লোককে লাগিয়ে রিগোরাস ফ্ল্যাটটাকে ভালো করে ক্লিন করা হয়, ব্লিচিং দিয়ে সব কিছু দিয়ে একদম ঝকঝকে ক্লিন করানো হয়, করে
ওই কাজের লোকগুলো বেরিয়ে যায় এবং তারপরে যখন ওনারা যখন মানে গৃহপ্রবেশ করেন, মানে ঘরে ঢোকেন, সেই ঢোকার সময় ওনারা কোনো পুজো বা কিছু করেননি, জাস্ট ফর্মাল এন্ট্রি করেন। এবং ওনারা যখন এন্ট্রি করেন ঘরে, ওনার প্রথম যে শ্রমিকবাবুর যেটা মনে হয়, যেটা উনি বলেন, সেটা হচ্ছে তার 3 থেকে 4 দিন আগেই, মানে 1 সপ্তাহের ভেতরেই সম্পূর্ণ কমার্শিয়াল গ্রেড ব্লিচিং দিয়ে সব কিছু করে যখন পুরো ফ্ল্যাটটা ক্লিন হওয়ার পরে, জেনারেলি আমরা কি ক্লোরিনের গন্ধ পাই যখন আমরা কোনো একটা ফ্ল্যাটে যখন ক্লিনিং হয়ে যায়, তখন সেই ফ্ল্যাটে একটা ক্লোরিনের একটা তীব্র গন্ধ থাকে, যেটা 4-5 দিন লাগে পুরো ফ্ল্যাটটা থেকে পুরোপুরি চলে যেতে। কিন্তু শ্রমিকবাবু বলছেন যে উনি যখন ফ্ল্যাটটায় ঢোকার জন্য দরজাটা খোলেন, তখন ওনার নাকের মধ্যে একটা প্রচণ্ড বোটকা এবং একটা পচা গন্ধ ওনার নাকে আসে। তো এবং উনি এটা বলেন যে উনি গোটা ফ্ল্যাটটা সম্পূর্ণভাবে ভালো করে খোঁজাখুঁজি করেন, মানে ইনক্লুডিং যেখানে জল জমা সম্ভব, বা কোনো একটা কাবার্ডের পিছনে, বা এমনকি সিঙ্কের তলার যে কাবার্ড থাকে যেখানে জল জমতে পারে, এরকমভাবে সম্পূর্ণ ফ্ল্যাটটা তন্ন তন্ন করে খুঁজেও উনি কিন্তু কোনো পচা জিনিসের সোর্স, মানে পচা গন্ধের সোর্সটা খুঁজে বার করতে পারেন না। এবং সবচেয়ে অদ্ভুত বিষয় যেটা, সেটা হচ্ছে সৌমিকবাবু এবং সৌমিকবাবুর যে ওয়াইফ, ওনারা দুজন কিন্তু এই পচা গন্ধটা তীব্রভাবে পাচ্ছিল, কিন্তু ওনার যে ছেলে, ও কিন্তু কোনো রকম গন্ধ পাচ্ছিল না। তাই ও কিন্তু নিজের বাবাকে বারবার বলছিল যে আমি কিন্তু গন্ধ কোনো কিছু পাচ্ছি না। তো সেক্ষেত্রে অনেক সময় এমন হয় যে একটা পার্টিকুলার স্মেল একটা মানুষের নাকে ধরা দেয়, আবার ওই একই স্মেল কিন্তু অন্য মানুষের নাকে মাস্কড হয়ে যায়। এটা একটা মেডিকেল ফেনোমেনা এবং এটা হতেই পারে। তার জন্য ওনারা এটা নিয়ে অতটা ভাবেন না, কিন্তু ওনারা বুঝতে পারেন যে কিছু একটা কোথাও নিশ্চয়ই পচেছে, বা কোথাও একটা হয়তো কোনো ইঁদুর বা কোনো কিছু হয়তো পচে গেছে ব্লিচিংয়ের ফলে, যার ফলে সেই পচে যাওয়া থেকে এরকম একটা তীব্র গন্ধ আসছে। তো আমাদেরকে আরেকবার ভালো করে খুঁজে ক্লিনিং করে করতে হবে। তো ওনারা 1 দিন 2 দিন থাকা শুরু করেন, এবং কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয়, সেই পচা গন্ধটা কিন্তু স্পেসিফিক্যালি আসছিল হচ্ছে ওনাদের একটা বেডরুম থেকে, এবং সেই বেডরুমটা কিন্তু সম্পূর্ণ খালি ছিল। এবং যেটা বললাম 2 বেডরুম ফ্ল্যাট, কিন্তু ওনারা 2টো খাটই পেতেছিলেন, একটা ওনাদের ছেলের জন্য, একটা ওনাদের জন্য। কিন্তু ওই খাট পাতার আগেও গন্ধটা ছিল, এবং সেই ঘরটা কিন্তু সম্পূর্ণ খালি অবস্থায়। তাই তারপরে ওরা যেটা করে সেটা হচ্ছে যে ভালো করে ফ্ল্যাটটা খোঁজাখুঁজি করে, অনেকক্ষণ ধরে করে, তার সত্ত্বেও কিন্তু কোনো সোর্স কিন্তু পাওয়া যায়নি। এভাবে 2 থেকে 3 দিন যখন ওরা ওখানে ফ্ল্যাটে থাকা শুরু করে, এবং নিয়মিত ওনারা সৌমিকবাবু কাজে বেরোনো শুরু করেন, কিন্তু প্রতিদিনই বাড়ি থেকে ফিরে এসে জিজ্ঞেস করেন যে মানে কিছু বুঝতে পারলেন? তো তারপরে কিন্তু কিছু চেঞ্জ হলো, মানে তো কিন্তু বাড়ির ওনার ওয়াইফ কিন্তু বলেন না, কোনো রকম চেঞ্জ হয়নি। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় সেটা হচ্ছে যে যেটা সৌমিকবাবু বলছেন যে ওই প্রথম 2-3 দিন দিনের বেলা উনি থাকতেন না, কিন্তু ওনার ওয়াইফের ভার্সন সেটা হচ্ছে যে রাত্রিবেলা করে, মানে ধরুন যখন শুয়ে পড়েছে, তখন যদিও সেই ঘরে ঘুমোয়নি, অন্য ঘরে ঘুমিয়েছে, এবং গন্ধের তীব্রতার জন্য ওনার যে ছেলে, সেই ছেলেও কিন্তু ওই ঘরটিতে না শুয়ে তার বাবা মার সঙ্গেই শুচ্ছে। তো বলছে যে রাত্রিবেলা করে কিন্তু সেই গন্ধটা কিন্তু তীব্র হয়ে উঠছে। ইভেন সেই গন্ধের সোর্সটা এমনিতে আমরা তো বুঝতে পারি সোর্স কোথায়, সোর্সটা কিন্তু এই ঘরটা নয়, ঘরটা হচ্ছে অন্য যে ঘরটা, সেই ঘরটা হচ্ছে মেইন সোর্স। কিন্তু সেখান থেকে এতটাই তীব্র যে দরজা বন্ধ থাকা সত্ত্বেও মনে হচ্ছে যে অন্য যে ঘরটিতে ওরা শুয়ে আছে সেইখানেও কিন্তু একটা তীব্র গন্ধ হয়ে আসছে। ঠিক আছে, তো ওনাদের মনে হয় না কিছু একটা এবার করতেই হবে। তার জন্য মোটামুটি 4-5 দিন হয়ে গিয়েছিল। তারপরে ওরা ঠিক করে যে এবার তারা কাজের লোক রাখতেই হবে। সো কাজের লোক রেখে কাজের লোককে দিয়ে ভালো করে ওটাকে ক্লিন করতে হবে, তবেই ওই কোথাও যদি কোনো কিছু একটা পচে পড়ে থাকে তো সেটাকে বার করতে হবে। তো উনি সৌমিকবাবু কী করেন যে জেনারেলি এত বড় কমপ্লেক্স, তো ওখানে প্রচুর কাজের লোক এমনিতেই এদের কাছে আসে। তো এনারা তার জন্য গার্ডদের সঙ্গে বা তলায় উনি যোগাযোগ করেন যে এখানে কে কাজের লোক কীভাবে যোগাযোগ করবো, বা এখানে কোন কাজের লোক আছে, কাজের সঙ্গে কে কাজ করতে পারবে। তো ওদের যে গার্ডটা আছে সে গার্ড ওকে জিজ্ঞেস করছে, মানে তলার যে গার্ড আছে, গার্ড জিজ্ঞেস করছে যে আপনার কত নম্বর ফ্ল্যাট। তখন উনি বলছেন যে আমার
আমি একদম ফ্ল্যাটটার নামটা বলতে পারবো না, কিন্তু ওটা হচ্ছে মানে 13 নম্বর ফ্লোরে। তো উনি বলছেন 13th ফ্লোরে আছে, 13 নম্বর ফ্লোর। তো 13 নম্বর ফ্লোরে একটা ফ্ল্যাটে নতুন ভাড়া এসছে শুনেই কিন্তু বলছে দেখুন কেউ কাজ করবে কি না, ওখানে তো কেউ কাজ করতে চায় না। তো এটা একটু অদ্ভুতই ব্যাপারটা ওনার কাছে মনে হয়। এটা কিন্তু প্রথম এক সপ্তাহের মধ্যের ঘটনা, ঠিক আছে। তো তো উনি তারপরে ওনার যে সমস্ত ইসে রয়েছে, মানে ওনার আশেপাশে উনি যে দেখতে পাচ্ছেন যে কাজের লোক আসছে বা তলার থেকে গার্ডের কাছ থেকে কিছু উনি যোগাযোগ ব্যবস্থা করেন যে কারা কারা কাজের লোক এখানে আছে, যে নাম্বার নেওয়ার চেষ্টা করেন এবং তাদের সঙ্গে যোগাযোগ করেন, এবং তারা প্রত্যেকেই কথা বলতে রাজি হয়। এবং তারপরে কথা বলার পরে যখন বাড়িতে ডাকছে, যখনই ওই অ্যাপার্টমেন্ট নাম্বারটা স্পেসিফিক্যালি বলছে, তখন তাদের মধ্যে থেকে প্রায় 60 to 80% বলছে না, ওই ফ্ল্যাটে আমরা কাজ করব না। হ্যাঁ, তো এখন যখন জিজ্ঞেস করছে যে এই ফ্ল্যাটে কেন কাজ করবে না, কি হয়েছে, তো কিছুতেই তারা কিন্তু কোনো রকম উত্তর দিচ্ছে না, ঠিক আছে। শুধু বলছে ফ্ল্যাটটা ভালো না, আমরা কাজ করব না। ওই ফ্ল্যাটটা ভালো না, ফ্ল্যাটটা এমনিতেই খুব পুরনো, বা ফ্ল্যাটটা এরকম নোংরা ফ্ল্যাট, ওই ফ্ল্যাটে কাজ করব না, এরকম বলে তারা কিন্তু কাটিয়ে দিচ্ছে। তো এরকম হওয়ার পরে এরকম বেশ কিছু প্রায় 5-6 জন 7 জনের সঙ্গে যোগাযোগ করার পরে একজন কিন্তু ওদের ফ্ল্যাটে অবধিও আসে, এবং সেটা বলা বাহুল্য সেই লোকটি কিন্তু মানে মানে সাপুরজি পালনজির আর অন্যান্য জায়গায় কাজ করে বলে ওনারা মনে করেন না, কারণ ওনারা বাইরে থেকে যোগাযোগ করেছিলেন, মানে নতুন লোক আর কি। তো সেই লোকটি বাড়িতে আসে, বাড়িতে এসে বলে যে ঠিক আছে আমি কাজ করব, কোনো অসুবিধা নেই। তো মোস্ট প্রবাবলি উনি কিছু জানতেন না। তো ওনারা কাজের লোকও হয়, এবং কাজের লোকটি প্রথমে এসেই কাজের লোকটিও বলে যে এখানে একটা বাজে গন্ধ আসছে, কোথাও কিছু ফল টল বা কিছু পচেছে। তখন ওনারা বলেন যে হয়তো কিছু একটা পচেছে, সেটা আমরা এখনও খুঁজে বের করতে উঠতে পারিনি, তুমি ভালো করে জায়গাটা ক্লিন করে দাও, পরিষ্কার করে দাও, নিশ্চয়ই কিছু পাওয়া যাবে। তো হতে পারে ফল টল বা কিছু একটা পচেছে। তো সবচেয়ে অদ্ভুত বিষয়, সেদিন ওই কাজের লোকটি সম্পূর্ণরূপে জায়গাটাকে ভালো করে খুঁজেও কিছুই বার করতে পারেনি। এর পরে যে ঘটনাটা ঘটে সেটা একটা অদ্ভুত বিষয়, এবং অদ্ভুত বিষয়টা হচ্ছে যে ঠিক তার 2 দিন পরের এক রাত্রিবেলা, যখন ওরা আবার একইভাবে 3 জন শুয়ে রয়েছে, ওদের মেন দরজাটা বন্ধ করা, এবং ওদের নিজের ঘরের বেডরুমের দরজাটা বন্ধ করা, এবং বাইরের দরজা তো অবশ্যই বন্ধ। রাত্রি মোটামুটি 12টা 12:30 হবে। এমন সময় ওরা মানে সৌম্যবাবুর প্রথমে ঘুমটা ভাঙে। সেটা হচ্ছে যে একটা নকিংয়ের সাউন্ড, মানে ওনার বাইরের দরজা নয়, ওদের যে ঘরের দরজা, মানে ওদের যে বেডরুম, সে বেডরুমের দরজার বাইরে থেকে নিচের দিকে কেউ পা দিয়ে ঠুকছে, ঠক 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 করে কন্টিনিউয়াসলি। এবং উনি ধূপ করে উঠে পড়েন বিছানায়, ঠিক আছে। উঠে ওনার ওয়াইফকে উনি ডাকেন, এবং ছেলেকে ডাকেন না, এবং ছেলের ঘুমও ভাঙে না, কারণ শব্দটা কিন্তু খুব জোরে বা লাউড সাউন্ড নয়, এটা মৃদু সাউন্ড, কিন্তু একটা কন্টিনিউয়াস সাউন্ড। এবং তার সঙ্গে সঙ্গে যে ঘটনাটা ঘটে, যে ঘরের ভেতর যে পচা একটা স্মেল ছিল, সেই গন্ধটা কিন্তু আর ছিল না। খুবই অদ্ভুত বিষয়, মুহূর্তের ভেতর ঘরের মধ্যে সেই গন্ধটা নেই, এবং একটা তীব্র গন্ধ যদি আপনার হুট করে বিলীন হয়ে যায়, হট করে যদি হারিয়ে যায়, তাহলে দেখবেন আপনি এটা মনে হয় যেন কিছু চেপে বসেছিল, সেটা হুট করে উধাও হয়ে গেল। তো ওনাদের খুব ভালো ফিলিং হয়। কিন্তু তার সঙ্গে সঙ্গে ওনারা শুনতে পারেন যে একটা দরজার ভেতরে ঠাক 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 করে আওয়াজ হচ্ছে, এবং তাতে ওনারা একটু ভয়ই হয়। কিন্তু ওনারা এভাবে কিছুক্ষণ বিছানায় বসে থাকেন, লাইট সুইচ বাইরে ছিল, লাইট জ্বালাতে পারেন না, এবং এই যে ঠক 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 করে আওয়াজ হতে 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 দেখা যায় যে আওয়াজটা এরকম 15-20 সেকেন্ড পর বন্ধ হয়ে যায়। তো সৌম্যবাবু বলছেন যে ওনার মনে হয়েছিল যে কোথায় কোনো ইঁদুর বা কিছু একটা হবে, যেহেতু ফ্ল্যাটটা অনেকদিন বন্ধ ছিল, ইঁদুর বা কোনো একটা কিছু হবে, সে বোধহয় দরজা দিয়ে ঢোকার চেষ্টা করছিল, তাই বোধহয় তার জন্য বোধহয় আওয়াজটা হচ্ছিল। এটা হচ্ছে এক্সপ্লেনেশন যেটা উনি ভেবেছিলেন। তো এটা খুব ভালো কথা যে তারপরের দিন থেকে কিন্তু কোনো রকম পচা গন্ধ আর ফ্ল্যাটে পাওয়া যাচ্ছে না। তো এইভাবে 1-2 দিন যাওয়ার পরে একদিন যখন
বিকেলবেলা বা মানে কাজের পরে যখন 7টা নাগাদ যখন শ্রমিকবাবু যখন ফিরছেন, তখন উনি দেখছেন যে ওনার যে ফ্ল্যাটটা মানে ফ্ল্যাটের যে দরজাটা যখন কলিং বেল টিপবেন বাইরে থেকে ঢোকার জন্য, তখন উনি দেখছেন যে ঠিক দরজাটার নিচে দরজাটার পায়ের কাছে একটা লম্বা হাড় পড়ে আছে, আর হাড়ের ঠিক পাশে একটা পাকা কলা। এটা এবং সেই পাকা কলাটা পুরোপুরি দেখবেন পুজোয় ব্যবহৃত হলে যেরকম সিঁদুর লেপা হয়, সেরকম একটা লালচে সিঁদুর লেপা একটা পাকা কলা আর একটা হাড়, এবং সে হাড়টা কিন্তু বেশ লম্বা একটা দীর্ঘ হাড় পড়ে রয়েছে ঠিক দরজাটার সামনে। এবং উনি ওটা দেখে ভয় পেয়ে যান, এবং কলিং বেল টেপার পরে যখন ওনার ওয়াইফ এসে দরজা খোলে, ওয়াইফ দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। ওনারা তলা থেকে গার্ডকে ডাকে, এবং গার্ডকে ডাকার পরে গার্ড বলে এরকম তো হওয়ার কথা নয়, তারপরে ম্যাথর যে আছে লোকাল, তাকে ডেকে ওই জিনিসগুলোকে সরিয়ে ওটাকে ফেলে দেওয়া হয়। এবং উনি তখন গার্ড বলে যে আপনারা ইচ্ছা করলে সিসিটিভি ফুটেজ চেক করতে পারেন। তো এইখানে একটা অদ্ভুত টুইস্ট আছে, সেটা হচ্ছে এরা যখন বলে সিসিটিভি ফুটেজ আপনারা চেক করতে পারেন, তখন শ্রমিকবাবু বলেন যে হ্যাঁ সিসিটিভি ফুটেজ চেক করব, নিশ্চয়ই কেউ কিছু আমাদের ফ্ল্যাটের সঙ্গে করছে বা কেউ কিছু করার চেষ্টা করছে, কারণ ঘরের ভেতর কিছু একটা ফেলেছিল, প্রচণ্ড পচা গন্ধ এতদিন ছিল। তারপর রাত্রিবেলাতেও কিছু একটা আওয়াজ কোনো জায়গা থেকে করছে, সেটা মনে হচ্ছে আমাদের ঘরে, হয়তো বাইরে থেকেই আওয়াজটা করছে, আজকে এটা করছে, কোনোভাবে উত্ত্যক্ত করার চেষ্টা করছে এরা, সেটা তো হতে দেওয়া যায় না। তো উনি তলায় চলে যান যেখানে আর কি সিসিটিভি মনিটরগুলো রাখা আছে, যেখান থেকে দেখা যায় বা ভিডিও প্লে করে দেখা যায় যে প্রতিটি ক্যামেরার। তো যে গার্ড, সে গার্ড ওনাদেরকে 13th ফ্লোর, ওই পার্টিকুলার বিল্ডিংয়ের 13th ফ্লোর, যে ফ্লোরটা যেখান থেকে ক্যামেরাটা বসানো আছে, সে ক্যামেরাটা বসানো আছে এমন জায়গায় যে ওনাদের দরজা, এবং দরজাটা দেখা যাচ্ছে না কারণ এটা বাঁ দিকে ঢুকে গেছে, কিন্তু ওই গলিটা আর তার সঙ্গে যে সরাসরি যে লিফট, সে লিফটের পথ কিন্তু পরিষ্কার স্পষ্ট। লিফট বা কেউ যদি সিঁড়ি দিয়েও ওঠে তাহলে কিন্তু পরিষ্কার বোঝা যাবে যে ওইখানে কেউ এসছে কিনা। তো সবচেয়ে অদ্ভুত বিষয় যেটা, সেটা উনি পুরো সারা দিনটা মানে ওনার বেরিয়ে যাওয়ার পর থেকে সকালে কাজের লোক আসা, কাজের লোক বেরিয়ে যাওয়া, তারপরে ওনার অফিসে শ্রমিকবাবুর অফিসে বেরিয়ে যাওয়ার পর থেকে শ্রমিকবাবুর ছেলে একবার বাইরে বেরোয়, সে আবার ফিরে আসে, এছাড়া আর কাউকে একদম শ্রমিকবাবুর ফেরা অবধি, সময় অবধি কাউকে ওই অ্যাপার্টমেন্টে ওইখানে ওদের যে পার্টিকুলার যে ওদের দরজার জন্য যে গলিটা, ওর ভেতর ঢুকতে দেখা যায়নি। এটা সবচেয়ে অদ্ভুত বিষয়। এবং কিছুতেই শ্রমিকবাবু এটা বিশ্বাস হচ্ছিল না, ভাবছিল হয়তো কোনো ভিডিও রেকর্ডিংয়ে প্রবলেম আছে, কিন্তু এরকম 3-4 বার চালিয়ে অনেক কথা কাটাকাটির পরে যে গার্ড, সে বলছে যে এইখানে না এরকম গন্ডগোল হয়ে থাকে, আপনারা কিছু চিন্তা করবেন না, আপনাদের কিছু হবে না, আপনারা এর আগে তো সবাই ভালোই ছিল, কিন্তু এরকম ছোটোখাটো গন্ডগোল এই 13 নম্বর ফ্লোরে এখানে হয়ে থাকে। তখন বলছে এরকম ফ্লোরে হয়ে থাকে মানে, বলছে হ্যাঁ আসলে এই ফ্ল্যাটটা তো অনেক দিন ধরেই একটু বন্ধ আছে, তাছাড়া অনেকেই বলে যারা এর আগে ভাড়া থেকেছে, অনেকেই বলে যে এরকম ছোটোখাটো ভুলভ্রান্তি, কিছু একটা দেখলো বা কিছু একটা গন্ধ পেলো, পড়লো, কিছু একটা হলো, সেরকম একটা হয়েই থাকে, মানে এমন কিছু তাদের কোনো ক্ষতিও হয়নি, কিন্তু এরকম একটা ঘটনার মতো, গল্পের মতো আর কি সবাই বলে বেড়ায় এটা সম্পর্কে। তো হতে পারে আপনিও কিছু হয়তো একটা দেখেছেন বা কিছু একটা হয়েছে, সেটা হয়তো এখানে আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি না। বলছি এটা আপনি কী বলছেন, ভিডিওতে দেখতে পাচ্ছি না, তাহলে ওই হাড় বা কলাটা এলো কোথা থেকে, তো কোনো একটা এক্সপ্লেনেশন থাকবে। তখন যে গার্ড, সে গার্ড কিছুই বলতে পারে না, বলছে হয়তো আপনি বুঝতে পারছেন না, হয়তো আপনি যখন বেরিয়েছিলেন তখনই হয়তো ছিল, সে তো আর ভিডিও ক্যামেরায় দেখা যাচ্ছে না, আপনি হয়তো অগ্রাহ্য করেছিলেন বা আপনার চোখ হয়তো সেটা দেখেনি, বা রাত্রিবেলায় হয়তো ছিল, কিছু একটা তো হয়েছে, আপনি বুঝতে পারছেন না হয়তো। তো অনেক কথা কাটাকাটি হয়, অনেক কিছু হয়। ইভেন সেই সময় দাঁড়িয়ে উনি অনেকবার চেষ্টা করেন যে দালালটি ছিল, মানে যে ব্রোকার ছিল, সে ব্রোকারকে বেশ কবার কল করার জন্য, কিন্তু ব্রোকার কিন্তু একবারের জন্য ফোন তোলেনি। তো তারপরে উনি
বোঝেন যে ফোন বোধহয় ব্লক করা আছে বা বুঝতে পারছে, তখন উনি ওনার ওয়াইফের নাম্বার থেকে বেশ কিছুক্ষণ পর ফোন করেন, কিন্তু সেই ব্রোকার কিন্তু ফোন তোলে এবং ব্রোকারকে যে মুহূর্তে বলে যে এই ঘটনা আমার সঙ্গে সঙ্গে ফোন কেটে দেয় এবং নাম্বারটা কিন্তু ব্লক করে দেয়। এর থেকে আমি যেটা বুঝতে পারি যে নিশ্চয়ই ফ্ল্যাটটার কোনো একটা দুর্নাম অবশ্যই ছিল, যেটা এখনও দুর্নামটা আছে। এবং আজকের ডেটা ওয়াইজ ওরা যেহেতু ফ্ল্যাটটা ছেড়ে চলে গেছে, তাই কিন্তু এই মুহূর্তে কিন্তু ওখানে কেউ রেন্টে নেই বলেই আমার মনে হয়, কারণ আমি একটু খবরাখবর নিয়েছিলাম, তো এই মুহূর্তে ওখানে কেউ নেই। কিন্তু আমার কাছে যেটুকু হিসেব আছে সেটা মোটামুটি হচ্ছে ওরা প্রায় 6 বা 7 নম্বর যারা ভাড়া থাকতে গিয়েছে রেন্টার্স, যারা আর কি এরকম অদ্ভুত জিনিস ফেস করেছিল। তো কিন্তু ঘটনাটা এখানে শেষ নয়, ঘটনাটা মোটামুটি এখান থেকে বলতে পারেন যে একটা দীর্ঘ ঘটনার শুরু। সেটা হচ্ছে যে এরকম গন্ধ তো ঘরের মধ্যে বিশেষ কিছু নেই, কিন্তু ওই যে বাইরে কলাটা বা ওই হাড়টা পড়লো, সেটার পরে ওনারা প্রচণ্ড ভয়ে ছিলেন ঘরের ভেতরে। এবং ওরা বুদ্ধিমানের মতো সঙ্গে সঙ্গে কিন্তু একটা অন্য ফ্ল্যাট দেখার কথাও চিন্তা শুরু করেন, যে সিকিউরিটি ডিপোজিট যা আছে যা গেছে যাক, ওই দিয়ে তখন চিন্তা করে লাভ নেই, ওনারা কিন্তু অন্য ফ্ল্যাট দেখা শুরু করেন। তো সেক্ষেত্রে কিন্তু ফ্ল্যাট পাওয়া তো অত সহজ নয়, কিছুদিন তো লাগবেই, তার জন্য ওনারা ওখানেই থাকছেন এবং তার সঙ্গে সঙ্গে ফ্ল্যাট দেখছেন। এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে তার কদিন পরেই এই যে রাত্রিবেলা এই নকটা কিন্তু একদম কমন হয়ে ওঠে, মানে রাত্রিবেলা হলেই ঘরের ভেতরে একটা নক হবে, এটা কমন হয়ে ওঠে। কিন্তু 2-3 দিন পর রাত্রিবেলা এরকম নক হচ্ছে, এমন সময় প্রচণ্ড জোরে একটা আওয়াজ হয় এবং সে আওয়াজটা হচ্ছে কাঁচ ভাঙার আওয়াজ, মানে জানলার কাঁচ ভেঙে গেলে যেরকম হবে সেরকম কাঁচ ভাঙার আওয়াজ। এবং কাঁচ ভেঙে ওনারা মানে শুনতে পারেন ঘরের ভেতর থেকে যেটা কাঁচ নিশ্চয়ই ভাঙলো, ভাঙাটা কাঁচ ভাঙার আওয়াজ, যদি কিছু কাঁচের গায়ে ছুঁড়ে যদি কিছু মারা হয়। তো ওনারা কোনো রকমের রাত্রিবেলাটা ওভাবেই কাটান, যে ওনারা দরজা খোলেন না। এবং তারপরে যখন সকালবেলা উঠে দেখেন যে ওনাদের যে পাশের যে ঘরটা, মানে লিভিং রুমটা, সেই লিভিং রুমটা কাটিয়ে ওনাদের যে অন্য বেডরুমটা, যে বেডরুমটায় ওরা খাট পাতা রয়েছে কিন্তু কিছু হচ্ছে না, কেউ থাকছে না এই মুহূর্তে, ওই ঘরটার জানলার কাঁচটা ভেঙে একটা পুটলি মতো, যেটা ঘরের ভেতর মানে বিছানার ওপর পড়ে রয়েছে, এবং সেই পুটলিটা হচ্ছে পুরোপুরি রক্তের মতো লাল, এবং সেই পুটলিটার মধ্যে কিছু একটা রয়েছে। এবং দেখে ওনাদের গা গুলিয়ে ওঠে ভয়ে, যে কি করে একটা 13 নম্বর ফ্লোরের কাঁচের জানলা ভেঙে মধ্যরাত্রে একটা রক্তাক্ত পুটলি ওনাদের বিছানার ওপর এসে পড়ে আছে। আমারই বলতে গেলে এখন গায়ে কাটা দিচ্ছে। এবং ঘটনা যদি আপনার সঙ্গে ঘটে তখন আপনারা কী করবেন? আপনি নিশ্চয়ই জায়গাটা থেকে পালিয়ে যাবেন, জায়গাটা থাকতে চাইবেন না, সেদিনই আপনি যে করেই হোক বাড়ি চেঞ্জ করবেন, তাই তো? আমি হলেও তাই করতাম। এবং সৌমিকবাবু কিন্তু সেটাই করার চেষ্টা করেন, এবং উনি জাস্ট ভাবছেন যে উনি চেষ্টা করবেন, এমন সময় উনি দেখতে পারেন যে ওনার যে সে ওয়াইফ বিছানা থেকে নামতে গিয়ে বলেন যে ওনার ওয়াইফ কিন্তু 2 পায়ে জোর পাচ্ছেন না। মানে হঠাৎ করে আপনার পায়ের জোর চলে যায়, আপনার কি হবে? আপনি কিন্তু হাঁটতে পারবেন না। এবং খুবই অদ্ভুত বিষয়, মানে প্যারালাইসিস ঠিক নয়, কিন্তু পায়ে কিন্তু জোর নেই, ফলে উনি পায়ে নিজে দাঁড়াতে পারছেন না। খুবই অদ্ভুত বিষয়, মানে আমি এরকম বহু ঘটনা শুনেছি, কিন্তু এই ধরনের মানে এই মুহূর্তে ঘটনার এই জায়গায় দাঁড়িয়ে এই রকম টার্ন কিন্তু আমি এর আগে দেখিনি। তো হতে পারে একটা মেডিকেল কন্ডিশন, তো উনি সঙ্গে সঙ্গে ডাক্তার ডাকার ব্যবস্থা করেন। ডাক্তার আসে, ডাক্তার ওনাকে নিয়ে যায়, সব রকম স্ক্যানিং হয়, সব রকম হয়। ডাক্তাররা বলেন যে হ্যাঁ, এটা নার্ভাস সিস্টেমের প্রবলেম হয়েছে, ওটা দেখতে হবে, চিকিৎসা রাখতে হবে বা কিছু করতে হবে। তো কারেন্টলি তারপরে মাসেল রিল্যাক্সেন্টস এবং কিছু, যেটা উনি বললেন যে মাসেল রিল্যাক্সেন্টস আর কিছু স্পেসিফিক টার্গেটেড ড্রাগস যেগুলো হয় ইসের জন্য, নার্ভাস সিস্টেমের জন্য, সে সমস্ত ড্রাগগুলো দিয়ে ওনাকে রাখা হয়। এবং ওনারা বলেন যে অ্যাটলিস্ট 15 ডেজ কিন্তু বিছানাতেই মেনলি থাকতে হবে এবং রেস্টে থাকতে হবে। এটা খুবই অদ্ভুত বিষয়। ওনারা যে মুহূর্তে ভাবলেন যে ওনারা আজকেই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবেন, সেই মুহূর্তে ওনার ওয়াইফ কিন্তু
শয্যাশায়ী হয়ে যান। তো কিন্তু এখানে যদি থেমে থাকতো বা 10 দিন 15 দিন পরে যদি ঘটনাটা সেরে যেত তাহলে কিন্তু কোনো অসুবিধা হতো না। এবং রাত্রিবেলা করে কিন্তু ওরকমই আওয়াজ হওয়া শুরু করলো। তারপরে বাড়তি যেটা অদ্ভুত বিষয় হওয়া শুরু করলো সেটা হচ্ছে যে এটা প্রায় 15-20 দিন হয়ে গেছে ওনাদের থাকার, কিন্তু ঠিক আছে। বাড়তি যে জিনিসটা হওয়া শুরু হলো সেটা হচ্ছে একটা অদ্ভুত ফিস। এটা একটা মানে অ্যাবসলিউট ডিফারেন্ট একটা সিমটম। একটা অদ্ভুত ফিস ঘরের ভেতর ওরা শুনতে পারতো রাত হলেই, মানে একটা হুইসপারিং সাউন্ড। সেই হুইসপারিং সাউন্ডে কি বলা হচ্ছে বোঝা যেত না, এবং মনে হতো কানের কাছে এসে কেউ কিছু কথা বলছে। 1-2 নয়, মনে হচ্ছে এই ঘরের ভেতর ওনারা ছাড়াও একটা সম্পূর্ণ ফ্যামিলি রয়েছে। ওদের মধ্যে থেকে সবচেয়ে লেস ইম্প্যাক্টেড ছিল হচ্ছে ওদের ছেলে কিন্তু এই কোনো হুইসপারিং সাউন্ডও শুনতে পেত না, এবং আমরা আগেও বলেছি যে ও কিন্তু সেই দুর্গন্ধটা নাকে স্মেলও করতে পারেনি। কিন্তু স্পেসিফিক্যালি সৌমিকবাবু এবং ওনার ওয়াইফ দুজনেই কিন্তু প্রচণ্ডভাবে এটা দ্বারা প্রভাবিত হন যে ওনারা বালিশ দিয়ে কান চাপা দিয়ে ওদেরকে শুতে হতো, কারণ অলওয়েজ একটা হুইসপারিং সাউন্ড, এবং ওনার মাঝে মনেও হয়েছিল যে কিছু একটা ঘটনা হয়তো ঘটছে, তার জন্য হয়তো ওদের মানসিক বিকৃতি ঘটছে। একটা অদ্ভুত টাইপের হুইসপারিং সাউন্ড কানের মধ্যে সবসময় বলছে। এবং তার একদিন পর থেকেই ওনার ওয়াইফ যেটা বলা শুরু করেন যে ওনার আর মানে বেঁচে থাকতে ইচ্ছে করছে না বা ভালো লাগছে না। তো মানে একটা অদ্ভুত টাইপের একটা গ্লুমি পরিবেশ ঘরের ভেতর সৃষ্টি হয়ে যাচ্ছে, যাকে বলা হয় একটা মেন্টাল পুরো একটা ব্রেকডাউনের মতো অবস্থা। কানের মধ্যে সবসময় একটা ফিস করছে। তো উনি ভাবলেন যে না, এটা কোনো স্বাভাবিক কোনো মেডিকেল রিজনসও নয়, কোনো একটা স্বাভাবিক কারণ নয়, কিছু একটা এই ঘরের ভেতর রয়েছে। তার জন্য উনি কী করেন, উনি মালিককে যোগাযোগ করার চেষ্টা করেন, যে বিদেশে মালিক রয়েছে যোগাযোগ তো করতেই হবে। উনি অনেকভাবে যোগাযোগ চেষ্টা করেন, ব্রোকার পান না। শুধু একটা ইউপিআই নাম্বার দেওয়া হয়েছিল, যে নাম্বারে ওনাদেরকে পেমেন্ট করতে হবে মাসের শেষে। সেই ইউপিআই পেমেন্টের নাম্বারে যখন ফোন করে, সে ফোন নাম্বারও কেউ ধরে না। তো ওনারা ভাবেন যে কিছু তো করতেই হবে। তার জন্য মালিক যখন কোনো যোগাযোগ করা যাচ্ছে না বা কিছু করা যাচ্ছে না, এবং পুলিশে যোগাযোগ করেও কোনো লাভ নেই, তো ওনারা কী করেন যে ওনারা ওই গার্ডের সঙ্গে কথা বলেন। তখন গার্ডকে উনি সঙ্গেও জিজ্ঞেস করেন যে এর আগে যারা এখানে ছিল তারা কি কিছু বলেছে আপনাদের সঙ্গে। তখন অনেকবার জিজ্ঞেস করার পরে এবং সৈনিকবাবুর রকম পাগলের মতো অবস্থা দেখে ওনারা কিন্তু একজন ওনার সঙ্গে কথা বলতে রাজি হয়, এবং ওনারা বলেন যে আপনাকে একটা ঠিকানা আমি দেব। সেই ঠিকানাটা হচ্ছে আপনাকে আমি দেবো। সেই ঠিকানাটা একজন সাধক পুরুষ থাকেন, এবং সে সাধক থাকেন হচ্ছে জোড়া মন্দিরে। মানে আপনারা জায়গাটা হয়তো চিনবেন, সেটা হচ্ছে আপনার কেষ্টপুর, জোড়া মন্দির, এই যে জায়গাগুলো, সেই জোড়া মন্দিরে থাকেন একজন এরকম সাধক পুরুষ। সে সাধকের যোগাযোগ এই গার্ডের মধ্যে থেকে একটি ছেলে ওনাদেরকে দেন, এবং বলেন যে আগের একজন এরকমই অবস্থা, কিন্তু তার অনেক অন্যরকম কিছু হচ্ছে, এবং উনি মানসিকভাবে সম্পূর্ণরূপে প্রায় উন্মাদ হয়ে গিয়েছিলেন। এরকম অবস্থা থেকে এই যে জোড়া মন্দির বাগুইহাটি অঞ্চলের যে সাধক, সেই নামটি আমাকে ইনি প্রকাশ করেননি, আগে থেকেই বলে দিচ্ছি। সৌগতর নামটি বলতে বারণ করেছেন, এবং তিনি নিজেও বলেননি, কারণ সাধক যে মানুষটি রয়েছে উনি কোনো জায়গায় কোনো ঘটনায় বা কোনো মিডিয়াতে উনি নিজের নাম প্রকাশ করতে সম্পূর্ণভাবে অনিচ্ছুক। তো ওনার যোগাযোগ এই গার্ডের কাছ থেকে উনি পান, এবং উনি 1 সেকেন্ড দেরি না করে ওই সাধকের সঙ্গে দেখা করেন এবং যোগাযোগ করেন। এবং উনি যখন রেফারেন্সটা দেন তখন উনি এতটাই বিরক্ত হন যে আর কি বাবাজি যে ছিলেন, উনি যে এত বিরক্ত হন, উনি বলেন যে এই 13 নম্বর ফ্লোরের এই অ্যাপার্টমেন্টটা মানুষের পিছু ছাড়ছে না। এই নিয়ে উনি 3 নম্বর কেস করবেন। মানে এর আগে দুটো কেস এই সেম জিনিস উনি বলছে যে
প্রত্যেকবার ওই ফ্ল্যাটে গিয়ে ওনার নিজের জীবনেও অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। মানে এতটা ভয়ঙ্কর আমি কিন্তু এর আগে শুনিনি। তাই ভাবলাম আপনাদেরকে আমি এই ঘটনাটা যতটা সম্ভব তাড়াতাড়ি জানাই। সেটা হচ্ছে যে ওই বাবাজিও বলছেন যে আমি এর আগে দুবার ওখানে গেছি দুটো কাজে, এবং প্রত্যেকবার ওখানে আমাকে এমন কিছু ফেস করতে হয়েছে, এবং প্রত্যেকবারই আমি ভাবি যে আমি এর পরের এরকম কোনো ঘটনা ঘটলে যাব না। কিন্তু কি অদ্ভুত বিষয় যে মানে এবার পুলিশে না জানালে হবেই না। এই কোনোভাবে কোনো একটা এই দালালগুলো ব্রোকারগুলো এরকম লোক ধরে নিয়ে এসে ঢুকিয়ে দিচ্ছে, এবং তারা বিভৎস বিপদে পড়ে যাচ্ছে। তো এনার শ্রমিকবাবুর অবস্থা এবং ওনার ওয়াইফের সম্পূর্ণ অবস্থা শুনে উনি বলেন যে হ্যাঁ, ওনার আগের জনের এতটা অসুবিধা হওয়ার আগেই উনি যোগাযোগ করেছিলেন। প্রথমবার গন্ধ পেয়েই বা এরকম পা দিয়ে, ওনার আবার দরজায় পা দিয়ে সারা রাত ধরে লাথি কেউ মারতো, সেই আওয়াজ পেয়েই আর কি যোগাযোগ করে। আর প্রথম জনেরও কিন্তু যে হাজব্যান্ড ছিল, সেই হাজব্যান্ড কিন্তু পুরো বিকলাঙ্গ হয়ে গিয়েছিল, মানে পুরো প্যারালাইজ হয়ে গিয়েছিল। তো তখন উনি জিজ্ঞেস করেন, ওই সাধক যিনি আছেন উনি জিজ্ঞেস করেন যে শ্রমিকবাবুকে যে আপনারা কি এখনও কিছু চোখে কিছু দেখতে পাচ্ছেন? তখন উনি বলেন যে চোখে কিছু এখনও আমরা দেখিনি, মানে এখনও কিছু ভিজুয়াল কিছু এখনও দেখিনি। তখন উনি বলেন, বিড়বিড় করে বলেন যে আশা আছে। তখন উনি বলেন কি আশা আছে? বলছে যে আপনি এখনও যে ভিজুয়ালটা দেখেননি, তাহলে বুঝতে পারবেন যে আপনার এখনও জীবনে বেঁচে ফেরার বা ওখান থেকে বেরোনোর আশা রয়েছে। তখন উনি বললেন কী ভিজুয়াল? বলছে আপনি আমার জিজ্ঞেস করবেন না, মানে এই ভিজুয়ালটা ওখানে এমন সব ঘটনা, প্রথমজন যেটা দেখে পুরোপুরি মানে হয়ে গিয়েছিল, মানে প্যারালাইজ হয়ে গিয়েছিল, সেই ভয়ঙ্কর দৃশ্য উনি কিছুতেই সেটা বলতে রাজি হননি কী দৃশ্য। তো সেই বিষয়ে আমি আসছি। তো তো উনি বলেন যে বেশ কিছু জিনিস লাগবে, কিন্তু যেহেতু উনি অলরেডি জানেন এই ফ্ল্যাটটার বিষয়, মানে ফ্ল্যাটটার সম্পূর্ণ বিষয় কিন্তু এই যে সাধক যিনি আছেন তিনি কিন্তু আগে থেকেই জানতেন, এবং তার জন্য উনি বলেন যা যা লাগবে বা যা করণীয় সব কিছু আমার লাগবে, শুধু আপনাদের কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস আমাকে এখানে দিয়ে যাবেন, সেগুলো নিয়ে কিছু একটা প্রিপেয়ার করতে হবে। এটাকে উনি বলছেন ত্রিকোণ কিছু একটা প্রিপারেশন বলছেন, সেটা করবেন প্রিপারেশন। তো ওনাদের যা যা লাগবে, শরীরের কিছু অংশ লাগে এবং আরও কিছু জিনিস, আমি সব কিছু এখানে বলতে চাইছি না, অনেক কিছু অংশ লাগে ক্রিয়ার জন্য। সেগুলো সব কিছু মানে যেগুলো হতে হবে যাদের সম্পর্কে করা হচ্ছে তাদের পার্সোনাল। তো সমস্ত পার্সোনাল জিনিসগুলো সম্পূর্ণরূপে পরের দিন নিয়ে এসেই উনি এই সাধককে দিয়ে দেন, এবং সাধক সেটা প্রিপেয়ার করতে প্রায় 4 থেকে 5 দিন সময় নেন। কিন্তু এই 4 থেকে 5 দিন কিন্তু একটা প্রচণ্ড হরিবল ইনসিডেন্ট এনার সঙ্গে ঘটে যায়। সেটা হচ্ছে উনি মানে রাত্রিবেলা যখন ওরা আবার শুয়ে আছেন, তো মানে ওই সাধকের সঙ্গে দেখা করার পরে 2 দিন কিন্তু আরও বাড়াবাড়ি বেড়ে যায় এই ঘরের ভেতর ঘটনা প্রবাহ। দিনের বেলা অতটা কিছু বোঝা যেত না, রাতের বেলা কিন্তু একটা অদ্ভুত পরিবেশ সৃষ্টি হতো। কিন্তু মাথায় রাখতে হবে, এটা কিন্তু আমি বলছি প্রায় মার্চ মাসের নাগাদ, 1 মাস হয়ে গিয়েছে। ওরা কিন্তু টাকাও পাঠায়নি, কেউ ফোন ধরছে না, ওরা বিরক্ত হয়ে গিয়ে কোনো টাকাও পাঠায়নি, কোনো ফ্ল্যাটের রেন্টও দেয়নি। মার্চ মাস ওরা ফ্যান চালিয়ে ওরা ঘুমোচ্ছে। ঠিক প্রচণ্ড গরমে ওদের ঘুমটা ভেঙে যায়, এবং তার সঙ্গে ওরা পায়ে হচ্ছে একটা ঠক ঠক করে আওয়াজ। তারপরে শ্রমিকবাবু চোখটা খুলে ওই হালকা অন্ধকার, জানলা দিয়ে হালকা আলো এসছে, ওই অন্ধকারের মধ্যে শ্রমিকবাবু দেখতে পান যে ওনার মাথার উপরে যে ফ্যান, সেই ফ্যান থেকে কেউ একটা ঝুলছে, এবং সে ঝুলছে হচ্ছে উল্টোভাবে, মানে পাটা লাগানো আছে ফ্যানে এবং মাথাটা নিচে, এবং সেখান থেকে জিভটা ঝুলছে, এবং সেটা হচ্ছে একদম সম্পূর্ণরূপে শ্রমিকবাবুর বুকের ওপর। ওটা দেখে উনি কিন্তু প্রায় অজ্ঞান হয়ে যান। সত্যি বলতে ওরকম ঘটনা দেখলে ওটা আমাদের কারোর পক্ষেই মাথায় মেনে নেওয়া সম্ভব নয়। এবং ওটা উনি বলেন যে উনি দেখেছেন, ওনার ওয়াইফ এটা দেখেননি, কিন্তু উনি এটা দেখেছেন। এবং উনি এটা বলেন যে ওই যে সাধক বলেছিল আপনি কিছু দেখেছেন কি না, এবং ওটা উনি ভয় পাচ্ছিলেন যে দেখেছেন কি না। উনি তখন শ্রমিকবাবু বলছেন যে আমি যেটা দেখেছি ওই জিনিস আমার মানে স্বপ্নের বাইরে। ওরকম একটা উপর থেকে একটা লাশ ঝুলছে, যার পা দুটো উপরে বাঁধা, মাথাটা নিচে, এবং জিভটা প্রায় 1 হাত বেরিয়ে এসে শ্রমিকবাবুর বুকের ওপরে। আপনি একবার সিনটা একবার কল্পনা করে দেখুন।
কতটা ভয়ের। তো ওনারা ভাবলেন যে আর এখানে থাকা যাবে, যদি আরও 3-4 দিন সময় লাগে এখান থেকে আর থাকা যাবে না। তাই ওনারা ফোন করেন ওখানে, ওই সাধক যিনি আছেন ওনার সঙ্গে আবার যোগাযোগ করেন। উনি বলেন যে আপনারা একটা কাজ করুন, আমি ভেবেছিলাম যে আপনাদের সঙ্গে এতটা হয়তো এগোবে না, আপনারা আজকেই এখান থেকে বেরিয়ে যান, মাল ফাল কিছু নেওয়ার দরকার নেই, আপনারা বেরিয়ে গিয়ে কোনো একটা হোটেলে থাকুন, আমি আগামীকাল গিয়েই জায়গাটাকে শুদ্ধ করছি। এবং আপনাদেরকে স্পেসিফিক্যালি জায়গাটা শুদ্ধ করা সম্ভব নয়, কারণ জায়গাটার মধ্যে যা হওয়ার কিছু একটা অদ্ভুত বিষয় রয়েছে, যেটা সম্পর্কে সত্যি বলতে কি এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। আজ আপনাদেরকে যে আমি ঘটনাটা বলছি, ওই ঘরে কেন এটা হয় তার কারণ আমরা এখনও জানি না। হয়তো আমি চেষ্টা করব জানার, কারণ আমার বেশ কিছু পুলিশ মহলে, বিভিন্ন মহলে আমার সৌভাগ্যক্রমে আমার কিছু চেনা জানা আছে। তো আমি চেষ্টা করব এটার রহস্যটা সমাধান করার, এবং সমাধান হলে যদি আপনারা চান, যদি আপনাদের মনে হয়, তাহলে আমি অবশ্যই আপনাদেরকে সে জানাবো যে এই ঘটনাটার কারণটা কী। কিন্তু ওরা, তার জন্য বলছি যে ওই ঘরটাকে ফিক্স করার কিছু নেই। কিন্তু উনি বলেন, যে সাধক বলেন, যে যেহেতু আপনাদের সঙ্গে ঘটনাটা শুরু হয়ে গিয়েছে, আপনাদেরকে ক্লিনজ না করলে, আর ওই ক্লিনজিংটা করতে হবে কিন্তু ওই ঘরের ভেতরেই, ওই ক্লিনজিংটা না করলে কিন্তু আপনাদের সারা জীবন কিন্তু পিছু ছাড়বে না। এবং উনি বলেন যে হ্যাঁ, একবার একটা প্রসেস আছে, সেই প্রসেসটা ক্লিনজ করলে ওটা হয়ে যাওয়ার কথা। মানে সেম থিং ওয়ার্কড উইথ দ্য আদার গাইজ, মানে সেম কাজটা ওনার করার ফলে ওনার আগের দুজন কিন্তু সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গিয়েছেন, বা কোনো রকম প্রবলেম তাদের সঙ্গে আর নেই। তো খুবই আশাবাদী ছিল সমীবাবু। তো তারপরের দিন ওনারা আবার হোটেল থেকে ওখানে ফিরে আসেন, সে রাতটা হোটেলেই কাটায়। এবং তারপরে উনি যখন ফিরে আসেন, এবং সত্যি বলতে কি হোটেলে ওনারা এতটাই মানসিকভাবে ক্লান্ত ছিলেন এবং মানসিকভাবে ভয় ওনারা ঘুম ওই হোটেলের মধ্যেও সেভাবে হয়নি, এতটাই ভয় ছিলেন সমীবাবু। তো তারপরের দিন অনেক ভোরবেলা, আমাদেরকে বলছিল রাত্রি 3:30 না 4টে নাগাদ থেকে শুরু হবে। তো অনেক ভোরেই উনি কোনো রকমে গাড়ি বলে রেখেছিলেন, ওখান থেকে এসে ওই ফ্ল্যাটে উনি চাবি দিয়ে খুলে ঢোকেন, এবং 4টের সময় ঢোকে। এবং ওনারা প্রথমে ফ্ল্যাটে ঢোকেননি, দে ওয়েটেড আউটসাইড, বাইরে তারা ওয়েট করেছেন। এবং ওই সাধক আসেন অত ভোরবেলা, পুরোপুরি রক্তবর্ণ পোশাকে। সেখানে ওনারা সব একসঙ্গেই ফ্ল্যাটে ঢোকেন, এবং ফ্ল্যাটে ঢুকেই ওই সাধক এবং প্রচণ্ড বিরক্ত হন এবং প্রচণ্ডভাবে রেগে যান এবং ফ্ল্যাটটার প্রতি, যে বারবার এখানে ফিরে আসতে হয়। তো তারপরে উনি প্রায় ঘন্টাখানেক ধরে, উনি জানেন যেহেতু কোথায় সোর্সটা, এবং সত্যি বলতে উনি একদম সরাসরি গটগট করে ভেতরে ঢুকে গিয়ে ওই যে ঘরটায় কেউ শোয় না, ওই ঘরটায় গিয়ে তার পশ্চিম কোণে একটা পার্টিকুলার জায়গায় একটা এরকম কাবার্ড মতো আছে। ওই কাবার্ডটার একটা জায়গায় একটা কিছু গোল পাথর মতো রেখে তার চারপাশে সব কিছু সাজানো শুরু করে, হোয়াট এভার নিডেড ফর দ্য রিচুয়াল, যা লাগবে সেগুলো সাজিয়ে, যেটুকু আমি সমীবাবুর কাছ থেকে শুনেছি সেটাই বলছি, সব কিছু সাজিয়ে উনি রিচুয়ালটা চলে প্রায় ঘন্টা 2 তার মধ্যে থেকে ওনাদের সম্পূর্ণরূপে ক্লিনজিং করানো হয়। সব কিছু করে ওনারা বলেন যে এই ঘর থেকে কিন্তু কোনো রকম ধুলো, মানে সামান্যতম ধুলো, ওই ঘরের যে বাতাস, যে ধুলো, কোনো কিছুই কিন্তু আপনাদের গায়ে লেগে থাকলে চলবে না। তো এই যে রিচুয়ালের মধ্যে থেকে একটা পার্ট যেটা ছিল, সেটা হচ্ছে পুজোর মধ্যেখানে ওনাদেরকে একবার সম্পূর্ণরূপে চান করে আসতে হবে, এবং চান করে এসে মাথা থেকে পায়ের চুল পুরোপুরি একটা কালো রঙের কাপড় দিয়ে পুরোটাকে ঢাকতে হবে, যেখানে চুল বা নখ বা কোনো কিছু যেন বাইরে বেরিয়ে না থাকে, মানে আষ্টে পিষ্টে সম্পূর্ণ বেঁধে, যার মধ্যে কোনো ধুলো বা কিছু যেন শরীরের সঙ্গে ঢুকে না যায়। মানে এটা রিচুয়ালের পার্ট, যেটা আমাকে উনি বললেন। আমি এরকম রিচুয়ালের আগে কখনো শুনিনি। তো সম্পূর্ণরূপে ঢেকে ওনারা 3জন এই সেম পুরো রিচুয়ালটা কমপ্লিট করেন, এবং ওই পুজো হতে হতেই বা ওই রিচুয়ালটা হতে হতেই ওনাদেরকে কিন্তু একটা এরকম জিনিস রয়েছে, মানে একটা এরকম লম্বা একটা কাঠির মতো রয়েছে, এবং কাঠিটা যদ্দূর সমীবাবু বলেছেন যে ওনার মনে হয়েছে যে এটা এখনও সজনে গাছের ডাল বা কিছু একটা হবে, সেটা দিয়ে ওদের 3জনকেই মারতে আঘাত করতে মারতে ফ্ল্যাট থেকে বার করে দিয়ে উনি ধরাম করে ফ্ল্যাটটা বন্ধ করে দেন, বন্ধ করে দিয়ে ভেতরেই থেকে যান।
এবং ভেতরে বন্ধ করার আগে ওনাদেরকে আগে থেকে ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে উনি নিজের মতো করে বেরিয়ে চলে যাবেন, এবং ওদেরকে যে বের করে দেওয়া হলো মারতে মারতে, ওরা যেন একদম সরাসরি ওখান থেকে বেরিয়ে চলে যায় আর যেন পিছনে ফিরে না দেখে। তো সোজা সেখান থেকে বেরিয়ে চলে যায় এবং বেরিয়ে চলে গিয়ে হোটেলে চলে আসে। এই ছিল হচ্ছে পুরো ঘটনাটা। ওর সঙ্গে ঘটে যাওয়া একটা সাপুরজি পালনজির 13th ফ্লোরে, বি টাইপ ফ্লোরের টাওয়ার বিতে ঘটে যাওয়া একটা অদ্ভুত ঘটনা। এবং সবচেয়ে মজা, যেটা আমি প্রথমেই বলেছিলাম যে এই ঘটনাটা কিন্তু সম্পূর্ণরূপে শেষ হয়নি, সেটা আমাকে সঙ্গু বললেন আগের উইকেও। সেটা হচ্ছে এই ঘটনাটা ঘটে গেছে প্রায় এক বছরের বেশি, 2025-এর ঘটনা, এটা 1 বছরের বেশি। এবং এখনও কিন্তু খুবই অদ্ভুত বিষয়, এটা আমি অন্যান্য সময় আমি দেখেছি, আগের ঘটনা তো আমি বলেছি, এখনও কিন্তু মাঝে মাঝে কোনো ঘরে নয়, কর্মক্ষেত্রে বা রাস্তায় হাঁটতে হাঁটতে অন্য যে কোনো সময় সৌমিকবাবুর নাকে সেই গন্ধটা কিন্তু ফিরে ফিরে আসে। আর মাঝে মাঝে কখনো মনে হয় যে কানের কাছে কেউ ফিস করে বলছে কিছু। এবং সেটা কিন্তু, এই ঘটনাটা কিন্তু বহুবার ওনার সঙ্গে ঘটেছে, এবং ওনার মনে হয় যে ওনার কোনো একটা মানসিক প্রবলেম হয়ে গিয়েছে ওরকম তীব্র জিনিস দেখার জন্য, যেটা ওনার ব্রেন নিতে পারেনি। ডাক্তারও উনি দেখিয়েছেন, কিন্তু ওনারা বারবার মনে হয়। এবং উনি কিন্তু কন্টিনিউয়াসলি টাচে আছেন সেই সাধকের সঙ্গে। এবং সাধক এটা শোনার পরে যেটা উল্লেখ করেন সেটা হচ্ছে কর্ণপিশাচ বলে একটা জিনিস। এটা সম্পর্কে বলতে গিয়ে আমার গায়ে কাটা দিয়ে গেল। অনেক রাত হয়ে গিয়েছে এখানে, এখন রাত্রি প্রায় 11:30। এই ঘটনাটা আপনাদেরকে আমি বলছি। আপনারা কেউ চাইলে এটা সম্পর্কে গুগল করে দেখতে পারেন, আমি এই বিষয়ে অতটা বেশি বলবো না। আমি চাই না এগুলো নিয়ে বেশি কেউ নাড়াচাড়া করুক, কিন্তু এই বিষয়ে ওনাদেরকে সাবধান করে দেয় এই সাধক, এবং ওনাদেরকে কন্টিনিউয়াসলি মাসে 2 মাসে একবার করে করে বিভিন্ন পুজো, ছোটোখাটো পুজো এবং ছোটোখাটো আচার করে যেতে বলেছেন। তো উনি বলছেন যে মোটামুটি আর কিছুদিনের মধ্যেই, মানে কিছু মাস সময় লাগবে এই সম্পূর্ণ বিষয়টাকে ফিক্স করার জন্য। উনি তার সঙ্গে সঙ্গে ডাক্তারও দেখাচ্ছেন, কারণ ওনার একটা সাইকোলজিক্যাল প্রবলেমও কিছু হয়ে গিয়েছে, যেটা ওনার ওয়াইফও বলছিলেন। যেহেতু উনি ওই অদ্ভুত ভয়ঙ্কর দৃশ্যটা দেখেন, এবং এই ধরনের দৃশ্য থেকে মানুষ সহজে বেরোতে পারে না। তো এই ছিল আজকের ঘটনাটা, যেটা কলকাতার প্রচণ্ড জনবহুল একটি এরিয়া, সাপুরজি পালনজি। আমার তো মনে হয় মোটামুটি আইটিতে কাজ করেন যারা, তারা সবাই, এবং কলকাতার রাজারহাট নিউ টাউনের সবাই এই কমপ্লেক্সের নাম জানেন। তার মধ্যে থেকে এই অ্যাপার্টমেন্টটা বন্ধ আছে আপাতত, আমি যতদূর জানি অনেক দিন বন্ধ আছে, তারা মালিকরা বিদেশে থাকে। এবং আমি চাইবো যে কোনো ফ্ল্যাট নেওয়ার আগে একটু বুঝে শুনে নিতে, একটু বেশি করে খোঁজ খবর নিয়ে নিতে, নাহলে এরকম ঘটনা কিন্তু ঘটতেই পারে। তো আপনারা যারা শুনছেন, তারা যদি কেউ ওই এরিয়াতে থেকে থাকেন, তারা অবশ্যই জানাবেন ঘটনাটার সত্যতা কতটা। কারণ ঘটনাটা সম্পূর্ণরূপে আমি সৌমিকবাবুর মুখ থেকে শুনেছি, এবং তারপরে যখন আমি ওনাকে জিজ্ঞেস করি যে এখন ওই ফ্ল্যাটটার কী খবর, উনি বলেন যে ফ্ল্যাটটা এই মুহূর্তে বন্ধ আছে, ফ্ল্যাটটাতে এখনও কেউ থাকে না, ওনারাই খবরাখবর নিয়ে আমাকে জানান। কিন্তু আমি নিজে পার্সোনালি যেহেতু ওই ফ্ল্যাটটা বা ওই এরিয়ায় গিয়ে যোগাযোগ করিনি বা দেখিনি, ফলে আমি বলতে পারবো না। কিন্তু আমি চেষ্টা করব যে সত্যি কতটা বা এর কারণটা কি এই ঘটনাটার পিছনে, সেটা খুঁজে বের করার। কিন্তু ঘটনাটা আমি সম্পূর্ণরূপে সৌমিকবাবুর মুখ থেকেই শুনেছি, এবং যেহেতু এখানে প্রচুর ফ্ল্যাটস রয়েছে এবং প্রচুর ফ্ল্যাটস বন্ধ, ফলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি না যে এই রকম ঘটনা ঘটতে পারে না। তাই আপনাদের কাছে আবেদন, আপনারা যারা ধরুন সাপুরজি পালনজি থেকে এই মুহূর্তে আমার এই ঘটনাটা শুনছেন, তারা কমেন্টসে একটু জানাবেন যে আপনাদের কি কোনো রকম এরকম কোনো ঘটনা জানা আছে, বা আপনাদের এখানে আশেপাশে হয়েছে বা এরকম কিছু, কেউ কি কোনো এরকম ঘটনা উল্লেখ করেছে, অবশ্যই জানাবেন ঘটনাটা সম্পর্কে। আজকের এই ঘটনাটা কিন্তু আমার নিজের পরিচিত বা আমার নিজের রিলেটিভস বা আমাদের কোর গ্রুপের লোকজনের কাছ থেকে নয়, এটা একদম সম্পূর্ণরূপে একজন থার্ড পার্টি, যাকে আমি বলছি সৌমিকবাবু, তার কাছ থেকে ঘটনাটা পেয়েছি। তো এই ঘটনাটা সত্যতা যাচাই করতে হলে আপনাদেরকেও আমাকে হেল্প করতে হবে, এবং ভবিষ্যতে হয়তো আমিও চেষ্টা করব ঘটনাটার সত্যতা যাচাই করার। কারণ আমি সত্যি ঘটনা বলতে ভালোবাসি, বানানো ঘটনা বলতে ভালোবাসি না। আজকের মতো এটুকুই। রাত অনেক হলো, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের মতামত পেলে তবেই ফিরে আসবো।
নহলে এতটা সময় ধরে গল্প বলার কোনো অর্থ হয় না। কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, আর বেশি করে লাইক করুন, কমেন্টস করুন, সবাইকে সবার মধ্যে ঘটনাগুলো ছড়িয়ে দিন যাতে সবাই জানতে পারে, অনেক বেশি সচেতন হতে পারে। এই সচেতন হওয়াটাই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। এটুকুই বলছি, সবাই ভালো থাকবেন। প্রফেসর রয় সাইনিং অফ। প্রফেসর রয়ের এই ঘটনাটা আমার তো দুর্দান্ত লেগেছে, এবং আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানান। আমি জানি আপনাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে। তো প্রফেসর রয়কে অনেক ধন্যবাদ এরকম ঘটনা একটা শেয়ার করার জন্য। আর আপনাদের যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো একটু সকলের সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিন। খুব ভালো থাকবেন, দেখা হবে আবার পরের এপিসোডে। নমস্কার।